1897 সাল, লন্ডন রয়্যাল ইনস্টিটিউশন, বিশাল হলঘর, পৃথিবীর সেরা বিজ্ঞানীরা বসে আছেন। একজন ভারতীয় বিজ্ঞানী মঞ্চে উঠলেন এবং তিনি একটি যন্ত্র দিয়ে দেখালেন তার ছাড়া, কোনো সংযোগ ছাড়া একটি সংকেত পাঠানো যায়। পৃথিবী থমকে গেল। এটাই ছিল রেডিও কমিউনিকেশনের প্রথম প্রকাশ্য প্রদর্শনী। এই বিজ্ঞানীর নাম জগদীশচন্দ্র বসু, কিন্তু ইতিহাস তাকে রেডিওর আবিষ্কারক বলে চেনে না, কারণ তিনি পেটেন্ট নেননি। তিনি বলেছিলেন জ্ঞান কারোর একার সম্পত্তি নয়, এবং সেই নিঃস্বার্থই তাকে ইতিহাস থেকে মুছে দিয়েছিল। আজকের বিং ইনসাইডে আমরা সেই মানুষের গল্প বলবো যিনি রেডিও আবিষ্কার করেছিলেন কিন্তু কৃতিত্ব নেননি, যিনি প্রমাণ করেছিলেন গাছের প্রাণ আছে কিন্তু পৃথিবী বিশ্বাস করেনি, এবং যিনি দেখিয়েছিলেন একজন বাঙালি বিজ্ঞানী পৃথিবীর সেরাদের সাথে কাঁধ মেলাতে পারেন। জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন 1858 সালের 30 নভেম্বর অবিভক্ত বাংলার ময়মনসিংহে, যেটা এখন বাংলাদেশে। বাবার নাম ভগবান চন্দ্র বসু, ডেপুটি ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা। কিন্তু ভগবান চন্দ্র ছিলেন একজন অসাধারণ পিতা। তিনি ছেলেকে প্রথমে বাংলা মাধ্যম স্কুলে পাঠালেন, ইংরেজি মাধ্যমে নয়। কেন? বাবা বলেছিলেন নিজের ভাষা না জানলে অন্য ভাষা শিখে কি লাভ। আর এই সিদ্ধান্ত জগদীশচন্দ্রের মনে বাংলার প্রতি গভীর ভালোবাসা তৈরি করেছিল এবং প্রকৃতির প্রতি কৌতূহল। সেই স্কুলে কৃষকের ছেলে এবং জেলের ছেলে পাশে বসে পড়তো। জগদীশচন্দ্র লিখলেন, শিখলেন মানুষে মানুষে ভেদ নেই এবং প্রকৃতিতে সব মিলে আছে। কেমব্রিজ থেকে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে জগদীশচন্দ্র ফিরলেন ভারতে। 1885 সালে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হলেন, কিন্তু এখানে একটি অপমান অপেক্ষা করছিল। ব্রিটিশ অধ্যাপকরা পান 300 রুপি বেতন, ভারতীয় অধ্যাপকরা পান 100 রুপি। একই কাজ, কিন্তু 3 গুণ কম বেতন। জগদীশচন্দ্র প্রতিবাদ করলেন, কিন্তু কথায় নয়, কাজে। 3 বছর ধরে কোনো বেতন নিলেন না, কিন্তু কাজ করলেন প্রতিদিন পূর্ণ উদ্যমে। শেষ পর্যন্ত ব্রিটিশ কর্তৃপক্ষ বাধ্য হলো 3 বছরের পুরো বেতন একসাথে দিল এবং সমান বেতনের স্বীকৃতি দিল। এই লড়াই শুধু একজন বিজ্ঞানীর লড়াই নয়, এটা ছিল একটি জাতির আত্মসম্মানের লড়াই। রেডিওর আবিষ্কার, যেটা মার্কনির আগে, 1894 থেকে 95 সাল। জগদীশচন্দ্র মাইক্রোওয়েভ বা ক্ষুদ্র তরঙ্গ নিয়ে গবেষণা করছেন। তিনি দেখালেন বেতার তরঙ্গ ব্যবহার করে দূরে সংকেত পাঠানো সম্ভব। 1895 সালে কলকাতায় প্রথম প্রদর্শনী, তার ছাড়া সংকেত পাঠালেন। ঘন্টা বাজলো, বারুদ জ্বলল, দূরে, তার ছাড়া। 1897 সালে লন্ডনে রয়্যাল ইনস্টিটিউটে প্রকাশ্য প্রদর্শনী, পৃথিবীর সেরা বিজ্ঞানীদের সামনে, এবং তারা স্বীকার করলেন এটা অসাধারণ। মার্কনির রেডিও প্যাটেন্ট হয়েছিল 1896 সালে, কিন্তু জগদীশচন্দ্রের গবেষণা ছিল তার অনেক আগে, এবং জগদীশচন্দ্রের প্রকাশিত গবেষণাপত্র পড়েই মার্কনি তার কাজ এগিয়ে নিয়েছিলেন বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। জগদীশচন্দ্রকে প্যাটেন্ট নিতে বলা হয়েছিল। বন্ধুরা বললেন, সহকর্মীরাও বললেন, এমনকি বিদেশি বিজ্ঞানীরাও পরামর্শ দিলেন, কিন্তু জগদীশচন্দ্র রাজি হলেন না। তিনি বললেন, বৈজ্ঞানিক আবিষ্কার মানবজাতির সম্পদ, এটা একজনের সম্পত্তি হতে পারে না। এই সিদ্ধান্তের পরিণতি কি হলো? মার্কনি প্যাটেন্ট নিলেন, কৃতিত্ব পেলেন, নোবেল পুরস্কার পেলেন 1909 সালে, এবং ইতিহাসে রেডিওর আবিষ্কারক হিসেবে মার্কনির নাম লেখা হলো। জগদীশচন্দ্র পেলেন কি? ইতিহাস থেকে প্রায় মুছে যাওয়া। কিন্তু এই ক্ষতিতে তিনি কি অনুতাপ করেছিলেন? না, তিনি বলেছিলেন, আমি আনন্দিত যে আমার কাজ মানব জাতির কাজে লেগেছে। এই কথাটা একজন সাধারণ মানুষ বলতে পারেন না? তো গাছের প্রাণ আছে, যে আবিষ্কার পৃথিবী বিশ্বাস করেনি। রেডিওর গল্প শেষ হওয়ার আগেই জগদীশচন্দ্র আরেকটি বিপ্লবী কাজ শুরু করেছিলেন। তিনি প্রমাণ করতে চাইলেন গাছেরও প্রাণ আছে, গাছ অনুভব করতে পারে, গাছ ব্যথা পায়। আর এই ধারণা তখন পাগলামি মনে হতো, কিন্তু জগদীশচন্দ্র একটি যন্ত্র তৈরি করলেন, নাম ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ এমন একটি যন্ত্র যা গাছের সূক্ষ্মতম নড়াচড়া পরিমাপ করতে পারে। এই যন্ত্র দিয়ে জগদীশচন্দ্র দেখালেন গাছে বিষ দিলে তারা কষ্ট পায়, গাছে মিষ্টি দিয়ে পানি দিলে তারা সতেজ হয়, গাছ উৎসাহিত হয় এবং হতাশ হয়।
ঠিক যেমন মানুষ। লন্ডনে এই প্রদর্শনীতে পৃথিবীর সেরা বিজ্ঞানীরা নিজের চোখে দেখলেন এবং অবাক হলেন। জগদীশচন্দ্র সবচেয়ে বড় অবদান হয়তো একটি দার্শনিক ধারণা। তিনি প্রথম দেখালেন যে জীবন্ত এবং জড় পদার্থের মধ্যে পার্থক্য আমরা যতটা ভাবি ততটা নয়। ধাতু এবং দাজ উভয়ই বাহিরের উদ্দীপনায় সাড়া দেয়। এই ধারণা আজকের বায়োফিজিক্সের ভিত্তি। আজ গবেষণায় দেখা যাচ্ছে গাছ সত্যিই যোগাযোগ করে, রাসায়নিক সংকেতে, শিকড়ের মাধ্যমে, এমনকি শব্দ তরঙ্গে। জগদীশচন্দ্র যা 100 বছর আগে বলেছিলেন, আধুনিক বিজ্ঞান তা এখন নিশ্চিত করছে। তিনি সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। বসু বিজ্ঞান মন্দির, জ্ঞানের আলো জ্বালানো। 1917 সালে জগদীশচন্দ্র প্রতিষ্ঠা করলেন বসু বিজ্ঞান মন্দির কলকাতায়, নিজের সব সম্পদ দিয়ে, এবং একটি অসাধারণ নিয়ম করলেন। এই গবেষণাগারে যা আবিষ্কার হবে তার কোনো পেটেন্ট নেওয়া হবে না। সব জ্ঞান মানবজাতির জন্য উন্মুক্ত। এই সিদ্ধান্তটা আজকের ওপেন সোর্স আন্দোলনের মতো, যেখানে বলা হয় জ্ঞান সবার, কেউ একা মালিক নয়। জগদীশচন্দ্র এই দর্শন জীবন দিয়ে বাস্তবায়ন করেছিলেন। তো একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, যদি জগদীশচন্দ্র পেটেন্ট নিতেন তাহলে আজ রেডিওর আবিষ্কারক হিসেবে তার নাম থাকতো, নোবেল পুরস্কার পেতেন, ইতিহাসে বড় অক্ষরে লেখা থাকতো। কিন্তু তিনি পেটেন্ট নেননি, কারণ তিনি বিশ্বাস করতেন জ্ঞান মানবজাতির। এই বিশ্বাস কি ভুল ছিল? আজকের পৃথিবীতে যেখানে জ্ঞান এবং উদ্ভাবনকে পণ্য বানিয়ে বিক্রি করা হচ্ছে, সেখানে জগদীশচন্দ্রের দর্শন হয়তো অনেক বেশি প্রাসঙ্গিক। বিজ্ঞানসাইট মনে করে জগদীশচন্দ্র বসু শুধু একজন বিজ্ঞানী নন, তিনি একটি দর্শনের প্রতীক। যে দর্শন বলে মানুষের মহত্ব তার আবিষ্কারে নয়, তার ত্যাগে। জগদীশচন্দ্র বসু ভারতের সবচেয়ে নিঃস্বার্থ বিজ্ঞানী। বিজ্ঞানসাইট সত্যের সন্ধানে।